ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি, তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে, তোমাদের আর কিছুদিন পরে কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আমি কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আসতে পারে সেই প্রশ্নগুলো আলোচনা করেছি। আজকে আলোচনা করব তোমাদের ভৌতবিজ্ঞানে যে মূলত 6টি অধ্যায় পরীক্ষা হবে: রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, চলতড়িৎ, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এবং ধাতুবিদ্যা। এই কয়েকটি অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 ও 3 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করব, এই প্রশ্নগুলো কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে টেস্ট ও ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নগুলোই তোমরা কমন পাবে। তো দেখা যাক অধ্যায় ধরে ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2, 3 ও 5 নম্বরের প্রশ্নগুলো, যেগুলো কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায় রাসায়নিক গণনা। তোমরা যেন তোমাদের এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের প্রশ্ন থাকবে, কোনো 2 নম্বরের প্রশ্ন থাকবে না এবং এমসিকিউ আকারে একটি প্রশ্ন থাকবে। রাসায়নিক গণনা থেকে 3 নম্বরের যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো হলো: ভরের নিত্যতা সূত্রটি উদাহরণসহ বিব্রত করো। তার সঙ্গে সঙ্গে শক্তির নিত্যতা সূত্রটি বিব্রত করো এবং একটি উদাহরণ দাও। যথেষ্ট গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কিন্তু 2009, 2005, 2003, 2006, 2004 এবং 2000 সালে প্রশ্নগুলো এসেছিল। এবং তারপরেই গ্রাম আণবিক ভর কাকে বলে উদাহরণসহ লেখো। এটি 2015, 2010, 2006 এবং 2004 সালে এসেছিল। এবং তারপরে গ্যাসের গ্রাম আণবিক আয়তন কাকে বলে, এটি 2014, 2009, 2006 এবং 2003 সালে এসেছিল। তোমরা জানো এই রাসায়নিক গণনা থেকে অনেকগুলো গণিত থাকে, 3 নম্বরে একটা গণিতও আসতে পারে। মোটামুটি এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র 3 নম্বরেরই প্রশ্নই আসে, 2 নম্বরের কোনো প্রশ্ন আসে না। পরবর্তী প্রশ্ন: গ্যাসের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তার সঙ্গে সঙ্গে উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরিক অক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয়। এক্ষেত্রে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম লোহার প্রয়োজন হয়। এবং পরবর্তীতে এসটিপিতে একটি গ্যাসের 112 ml আয়তনের ভর 0.22 গ্রাম। গ্যাসটির ওই নমুনায় কতগুলি অণু আছে এবং গ্যাসটির গ্রাম আণবিক ওজন কত, গ্যাসটির মোলার ভর কত। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্নে 21 গ্রাম লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে, এসটিপিতে তার আয়তন কত হবে লেখি। পরবর্তী প্রশ্ন: ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে। পরবর্তী প্রশ্ন: বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া ঘটালে কী পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে। চলে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে: খোলা পাত্রে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড নিয়ে উত্তপ্ত করলে শতকরা হিসাবে ভরের কী পরিবর্তন হবে। এবং এই চ্যাপ্টার থেকে শেষ প্রশ্ন: 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ CO2 উৎপন্ন হবে, সেই পরিমাণ CO2 উৎপাদনের জন্য কত পরিমাণ CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটাতে হবে। পরবর্তী অধ্যায় তাপের ঘটনাসমূহ। তো দেখা যাক এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো মূলত পরীক্ষায় আসতে পারে। প্রথম প্রশ্ন: কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এদের একক উল্লেখ করো। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন: দ্বিধাতব পাতের ব্যবহার লেখো। প্রশ্নটা এভাবে ঘুরিয়েও আসতে পারে: দুটি ভিন্ন ধাতুর পাত শক্তভাবে জোড়া লাগিয়ে উত্তপ্ত করলে বেঁকে যায়, এই ঘটনার ব্যবহারিক প্রয়োগ লেখো। যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন: ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এর এসআই একক লেখো। এটা মাধ্যমিক 2018 সালে এসেছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন: তরলের ক্ষেত্রে আপাত ও প্রকৃত 2 প্রকার প্রসারণ দেখা যায় কেন। চলে যাই পরবর্তী প্রশ্নে, অর্থাৎ পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন: তরলের ন্যায় গ্যাসকেও কোনো পাত্রে রেখে তাপ দেওয়া হয়, কিন্তু গ্যাসের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক বিবেচনা করা হয় না কেন। চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন: স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এবং তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য লেখা, যেটা মাধ্যমিক 2017 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন: তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এটা কিন্তু মাধ্যমিক 2018 এবং 2017 সালে এসেছিল। চলে যাই পরবর্তী প্রশ্নে: কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের ওপর নির্ভর করে, এটা মাধ্যমিক 2020 সালে এসেছিল। এবং এই অধ্যায় থেকে 3 নম্বরের শেষ প্রশ্ন: তাপীয় রোধাঙ্কের মাত্রিয় সংকেত
লেখো, তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো। পরবর্তী অধ্যায় চলো তড়িৎ। তো দেখা যাক এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন 2-3 নম্বরের প্রথম প্রশ্ন, মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎ চালক বলের সংজ্ঞা দাও। এটা মাধ্যমিক 2022, 2012, 2009, 2005, 1997 সালে এসেছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। এটা কিন্তু মাধ্যমিক 2020-তে এসেছিল এবং এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো। এটা কিন্তু মাধ্যমিক 2016, 2013, 2011, 2009, 2003 এবং 1995 সালে এসেছিল, যথেষ্ট গুরুত্বপূর্ণ। চলে যায় পরবর্তী প্রশ্নে, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু মাধ্যমিক 2015, 2007, 2014, 1999, 1997, 1995 সালে এসেছিল, যথেষ্ট গুরুত্বপূর্ণ। চলে যায় পরবর্তী প্রশ্ন এবং এই প্রশ্নটায় এভাবেও আসতে পারে, রোধাঙ্কের সংজ্ঞা দাও। এটা কিন্তু মাধ্যমিক 2016, 2006, 2002, 1998, 1996 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, পরিবাহী রোধের পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর কীভাবে নির্ভর করে। এটা এসেছিল মাধ্যমিক 2014, 2008, 2006 এবং 2003 সালে। চলে যায় পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে, তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে ব্যবহার করে এমন দুটি যন্ত্রের নাম লেখো যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। এটা মাধ্যমিক 2015, 2013 এবং 2004 সালে এসেছিল। চলে যায় পরবর্তী প্রশ্নে, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, তড়িৎ চুম্বকের শক্তি কীভাবে বাড়ানো যায়। এটা কিন্তু মাধ্যমিক 2016, 2012, 2010, 2001 এবং 1999 সালে এসেছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি বিবৃত করো। এটা কিন্তু এসেছিল মাধ্যমিক 2014, 2008, 2005, 2002, 2000 এবং 1998, 1996 সালে এসেছিল, যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৈদ্যুতিক লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় কেন। এটা এসেছিল মাধ্যমিক 2004, 2009, 2008, 2006, 2003 এবং 1996। প্রশ্নটা এভাবে আসতে পারে, গৃহস্থলীর বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সময়ে যুক্ত থাকে কেন। এটা মাধ্যমিক 2022 এবং 2016 সালে এসেছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, তড়িৎ প্রবাহের তাপীয় ফলের প্রভাব সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। এটা কিন্তু মাধ্যমিক 2018, 2013, 2011, 2005, 2003, 2001, 1999, 1997 এবং 1995 সালে এসেছিল, যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, তড়িৎ চুম্বক কী। প্রশ্নটা এভাবে আসতে পারে, এর কয়েকটি ব্যবহার এবং সম্পর্কে লেখো। এটা কিন্তু মাধ্যমিক 2015, 2009, 2006, 2003, 2011, 2004, 1998, 2013, 2000 এবং 1996 সালে এসেছিল, যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বার্লো চক্রের কার্যনীতি লেখো অথবা এর কার্যপ্রণালী লেখো। এটা 2011, 2005, 2006, 1996, 1909 এবং 2000 সালে এসেছিল। এই অধ্যায় থেকে 2-3 নম্বরের শেষ প্রশ্ন, ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো। এটাও এসেছিল মাধ্যমিক 2023, 2020, 2015, 2012, 2008, 2006, 2003 এবং 1998 সালে। এবং অতিরিক্ত দুটো প্রশ্ন তোমাদের কাছে বলবো। প্রথম প্রশ্ন হলো 240 ভোল্ট মাইনাস 60 ওয়াট ও 240 ভোল্ট মাইনাস 100 ওয়াট রেটিংয়ের দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে। পরবর্তী প্রশ্ন, সমান্তরাল সমবায়ে তিনটি রোধ R1, R2 ও R3 যুক্ত থাকলে তাদের তুল্য রোধ কত হবে নির্ণয় করো। পরবর্তী অধ্যায়, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। প্রথম প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য বলতে কী বোঝায়, উদাহরণসহ ব্যাখ্যা করো। যেটা মাধ্যমিক 2015, 2007, 2002 এবং 2000 সালে এসেছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কি থাকে। যেটা মাধ্যমিক 2018 সালে এসেছিল। এবারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রদত্ত যৌগগুলি থেকে তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ চিহ্নিত করো। প্রথমে আছে চিনির জলীয় দ্রবণ, যেটা মাধ্যমিক 2015, 2010 সালে এসেছিল। গলিত সোডিয়াম ক্লোরাইড, যেটা 2015, 2010, 2006 এবং 2004 সালে এসেছিল। তড়িৎ বা তরল HCl, যেটা মাধ্যমিক 2015 সালে এসেছিল। পারদ, যেটা মাধ্যমিক 2015, 2000 সালে এসেছিল। কেরোসিন, যেটা 2010, 2006 সালে এসেছিল। গলিত পটাশিয়াম ক্লোরাইড, যেটা মাধ্যমিক 2010 সালে এসেছিল। গলিত কস্টিক পটাশ, যেটা মাধ্যমিক 2006 সালে এসেছিল। গ্রাফাইট মাধ্যমিক 2006, 2004 সালে এসেছিল। পেট্রোল মাধ্যমিক 2004 সালে এসেছিল। কস্টিক সোডার জলীয় দ্রবণ, যেটা মাধ্যমিক 2004 সালে এসেছিল। এবং গ্লুকোজের জলীয় দ্রবণ, যেটা মাধ্যমিক 2004 সালে এসেছিল। তো একটা কথা তোমাদের কাছে বলে দিই যে
আগামীকাল থেকে কিন্তু প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, শর্ট প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত, এই সালের যে কোশ্চেনগুলো অবশ্যই আলোচনা করবো। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে নজর রাখো যদি শর্ট প্রশ্ন কমন পেতে চাও। তো পরবর্তী প্রশ্ন, তড়িৎ লেপন কাকে বলে, যেটা মাধ্যমিক 2022 সালে এসেছিল এবং এর উদ্দেশ্য কী। পরবর্তী প্রশ্ন, একটি অবিশুদ্ধ কপার দণ্ড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে ক্যাথোড ও অ্যানোড ও তড়িৎ বিশ্লেষণ রূপে কী কী ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, এটা কিন্তু মাধ্যমিক 2012 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন। পরবর্তী প্রশ্ন, অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণে ক্রায়োলাইট ও ফ্লুওস্পার মেশানো হয় কেন। পরবর্তী প্রশ্ন, কপার ধাতুর বিশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত তড়িৎ বিশ্লেষক ক্যাথোড বিক্রিয়া ও অ্যানোড বিক্রিয়ায় উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, কোনো ধাতুতে সোনার প্রলেপ দিতে হলে কি ক্যাথোড ও কি অ্যানোড ব্যবহার করবে। চলে পরবর্তী প্রশ্নে, অর্থাৎ এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন, জলে অ্যাসিড দিলে দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের চেয়ে বাড়ে কেন, যেটা মাধ্যমিক 2022 সালে এসেছিল, এবছরের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী অধ্যায়, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। প্রথম প্রশ্ন, লাইকার অ্যামোনিয়া কী লেখো। পরবর্তী প্রশ্ন, কপার সালফেটে জলীয় দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে কি ঘটে সীমিত সমীকরণে বিবৃত করো। এটা কিন্তু মাধ্যমিক 2018 এবং 2010 সালে এসেছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, লেড নাইট্রেটের স্বচ্ছ জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলো কি ঘটে সমীকরণ সহ লেখো। এটা কিন্তু মাধ্যমিক 2023 এবং 2008 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্মের একটি বিক্রিয়ার উদাহরণ সমিত সমীকরণ লেখো। এটা মাধ্যমিক 2003 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না কেন। এটা মাধ্যমিক 2015-2012 সালে এসেছিল, যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কাকে বলে। 2015 এবং 2012 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, কীভাবে নাইট্রোজেন ক্লোরাইড গ্যাস সংগ্রহ করা হয়। এটা মাধ্যমিক 2015 এবং 2012 সালে এসেছিল। চলো এই পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ। প্রশ্নটা ঘুরিয়ে এইভাবে আসতে পারে, অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে তা কীভাবে প্রমাণ করবে। এবং চলে যাই পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য প্রদত্ত বিষয়গুলির উল্লেখ করো। প্রথম যে বিষয়টি সেটি হলো প্রয়োজনীয় রাসায়নিক পদার্থসমূহের নাম, বিক্রিয়ার শর্ত, বিক্রিয়ার সীমিত সমীকরণ এবং শেষে গ্যাসের সংগ্রহ। এটা কিন্তু মাধ্যমিক 2010 এবং 2007 সালে এসেছিল। চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করা হয় অনুঘটকের নাম ও শর্ত উল্লেখ লেখো। এই প্রশ্নটা বিক্রিয়াটি সীমিত রাসায়নিক সমীকরণও লেখো। প্রশ্নটা আরেকবার বলি, অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয় অনুঘটকের নাম ও শর্ত উল্লেখ সহ লেখো এবং বিক্রিয়াটির সীমিত রাসায়নিক সমীকরণ লেখো। যেটা মাধ্যমিক 2020, 2014, 2009 এবং 2007 সালে এসেছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, সালফার থেকে শুরু করে স্পর্শ পদ্ধতির সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্তসমূহ সমীকরণ সহ লেখো। এবং এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির জন্য প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করো। প্রথম, প্রারম্ভিক রাসায়নিক দ্রব্যসমূহ, বিক্রিয়ায় সীমিত রাসায়নিক সমীকরণ, উৎপন্ন নাইট্রিক অ্যাসিড কীভাবে সংগ্রহ করা হয়। এটা মাধ্যমিক 2014, 2009 এবং 2007 সালে এসেছিল। পরবর্তী অর্থাৎ শেষ অধ্যায় ধাতুবিদ্যা। তো কথা কিছু না বলে সরাসরি দেখা যাক এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো মূলত ইম্পর্টেন্ট। তবে বলে রাখি, এই অধ্যায় থেকে কিন্তু 3 নম্বরের প্রশ্ন আসে না, আসে 2 নম্বরের প্রশ্ন। তো 2 নম্বরে মাত্র 7টি প্রশ্ন। দেখা যাক। প্রথম প্রশ্ন, সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, উক্তিটি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত ধাতুগুলির একটি করে আকরিকের উদাহরণ দাও। জিঙ্ক, যেটা মাধ্যমিক 2016, 14, 12, 9, 7, 4 এবং 2002 সালে এসেছিল। আয়রন, যেটা 15, মাধ্যমিক 2015, 2013, 2011, 2008, 2007, 2005, 2003, 2000 সালে এসেছিল। অ্যালুমিনিয়াম, এটা 2017, 2015, 2012, 2009, 2007, 2005, 2002 এবং 2000 সালে এসেছিল। কপার, যেটা 2014, 2008, 2007, 2006, 2003 এবং 2001 সালে এসেছিল। তাহলে এই প্রদত্ত ধাতুগুলির একটি করে উদাহরণ অবশ্যই কিন্তু ভালো করে মুখস্থ করবে। আশা করি এর
ভেতর থেকেই প্রশ্ন আসবে। পরবর্তী প্রশ্ন, গ্যালভেনাইজেশন কি? চলে যাই পরবর্তী প্রশ্নে। কপারের পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন? আবার বলি, কপারের পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন? চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটি বিজারণ প্রক্রিয়া, এটি বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, মরচে পড়ার দুটি আর্থিক ক্ষতি উল্লেখ করো। এবং এই অধ্যায় থেকে 7 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, সমুদ্রগামী জাহাজের ইস্পাতের খোলের সঙ্গে ম্যাগনেসিয়াম ব্লক যুক্ত করে রাখা হয় কেন? তো এই মাত্র 7টা প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা করে রাখবে, থার্মিট মিশ্রণ কি? এটিকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। তো আমি সালগুলো বলছি না, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কোনো না কোনো সালে এসেছিলো। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাত্র 7টি প্রশ্ন ধাতুবিদ্যা থেকে, যেহেতু 2 নম্বরের প্রশ্ন আসবে, তো একটা প্রশ্ন আসবে 2 নম্বরে, অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো করলে তার থেকে অবশ্যই কমন পাচ্ছ। যাই হোক, ভৌত বিজ্ঞানে যদি ভালো নম্বর পেতে হয় অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং এই প্রশ্নগুলো ভালো করে করলে আশা করি এখান থেকে তোমরা মাধ্যমিক 2025 সেই সঙ্গে টেস্ট এবং দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে প্রশ্ন অবশ্যই কমন পাচ্ছ।